দর্শক, আমরা বারবারই শুনে আসছিলাম ডাকসু নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে, ষড়যন্ত্র চলছে, ষড়যন্ত্র চলছে। অবশেষে কারা এই ষড়যন্ত্র করছে সেটাও মোটামুটি ফাঁস হয়ে গেল। আজকে এই ষড়যন্ত্রের শেষ পেরেকটা আমরা দেখলাম ডাকসু নির্বাচন স্থগিত রায় দেওয়ার মধ্য দিয়ে। হাইকোর্ট ডাকসু নির্বাচনকে স্থগিত করে রায় দিয়েছে। ঘটনা কি ছিল? ঘটনা ছিল একজন প্রার্থীর প্রার্থিতা প্রত্যাহারের জন্য বা প্রার্থিতা বাতিলের জন্য আবেদন করা হয়েছিল, হাইকোর্টে রিট করা হয়েছিল। এর সাথে হাইকোর্টের এই রিটের সঙ্গে হাইকোর্ট কোন প্রেক্ষিতে কিভাবে ডাকসু নির্বাচন স্থগিত করলো তার কোনো সম্পর্ক নেই। এর আগেও আমরা হাইকোর্টের একটি রায় দেখেছি, খুবই বিতর্কিত রায়, যেটি আইনের মধ্যেই পড়ে না। যেমন ইশরাককে যে মেয়র ঘোষণা করা হলো, সেখানে একটা আইন বিরুদ্ধ রায় হাইকোর্ট দিয়ে ফেলেছে। হাইকোর্ট কারা চালাচ্ছে এটা এখন আমাদের বড় প্রশ্ন। হাইকোর্ট যে বারবার এরকম আইন বিরুদ্ধ রায় দিচ্ছে বা জনমতের বিরুদ্ধে গিয়ে বেআইনি রায়গুলো দিচ্ছে, এই রায়ের আসলে কারা, এগুলো রায়ের নির্মাতা কারা, এই বিচারকরা কারা, জাতির সামনে এই জিনিসগুলো ক্লিয়ার হওয়া দরকার। তবে শিবির আজকে একটা চমক দেখিয়েছে, সেটি হচ্ছে হাইকোর্ট যখন এরকম একটি অন্ধ রায় দিয়েছিল, তার বিরুদ্ধে সঙ্গে সঙ্গে চেম্বার জজ আদালতে চলে যায় শিবিরের আইনজীবী, ডাকসুর আইনজীবী, এবং তখন তারা হাতে লিখে একটি আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতে চেম্বার জজ আদালত হাইকোর্টের রায়কে আবার স্থগিত করেছেন। ঠিক যেভাবে ইশরাককে মেয়র ঘোষণা দিয়ে রায় দিয়েছিল হাইকোর্ট, সেই হাইকোর্টের রায় আবার বাতিল হতে বাধ্য হয়েছে। এভাবে হাইকোর্ট যদি তার নিজের সম্মান নিজে রক্ষা করে চলতে না পারে, তাহলে হাইকোর্টের প্রতি মানুষের আস্থা চলে যাবে। ডাকসুর নির্বাচন নিয়ে এই যে ষড়যন্ত্র, এবং সেই ষড়যন্ত্র যে অনেকটাই সফল হয়ে গিয়েছিল হাইকোর্টের মাধ্যমে, সেটি ভেবে আমাদের অত্যন্ত দুঃখ হচ্ছিল। কারণ আমাদের শেষ ভরসা স্তর কিন্তু আইন আদালত। কিন্তু যারা আইনের শাসন লঙ্ঘন করে, আইনের শাসনের বিপরীতে একটি অন্ধ কালা কানুনের সমাজ প্রতিষ্ঠা করতে চায়, তাদের কাছে কিন্তু এইরকম আইনি খেলা আমরা অতীতেও দেখেছি। তারা হাইকোর্টকে, সুপ্রিম কোর্টকে এবং আইন আদালত সবকিছু ব্যবহার করে তারা কিভাবে বিচারিক হত্যাকাণ্ডের শিকার করেছেন মানুষকে। অতএব আইন আদালতের অঙ্গনে যারা কাজ করছেন তাদেরকে ব্যাপারে সতর্ক থাকা দরকার। কোনোভাবেই যেন আইনের প্রতি, হাইকোর্টের প্রতি, সুপ্রিম কোর্টের প্রতি, আইন আদালতের প্রতি, বিচারকদের প্রতি মানুষের সম্মান নষ্ট না হয়। দর্শক, আজকে আমরা ডাকসু নির্বাচন নিয়ে হাইকোর্টের যে খেলা দেখলাম, এবং ডাকসু প্রার্থীরা যারা ষড়যন্ত্র করে ডাকসু নির্বাচন বা নির্বাচনকে আটকাতে চেষ্টা করেছিল, স্থগিত করার চেষ্টা করেছিল, বানচাল করার চেষ্টা করেছিল, তাদের একটি বড় ধরনের পরাজয় দেখলাম। আমরা এই ঘটনাকে আপাত বিজয় হিসেবেই দেখতে পাচ্ছি, এবং ডাকসু নির্বাচনের পক্ষে যারা আছেন তাদের এটি একটি বড় ধরনের বিজয়। ইনশাল্লাহ ডাকসু নির্বাচনে এবার এমন ছাত্ররাই জয়ী হয়ে আসবেন যারা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য উন্নয়নমূলক কিছু কাজ করে যেতে পারবেন, এবং সেটি পরবর্তী যে কারোর জন্য শিক্ষণীয় হয়ে থাকবে। অতীতে আমরা ডাকসুতে যা দেখেছি তার কারণেই দেখতে পাচ্ছি যে আজকে ডাকসুতে আহ বৃহৎ রাজনৈতিক দলগুলোর আধিপত্য অনেক বেশি বিস্তার করার সুযোগ পাওয়া গেছে। ছাত্র বান্ধব হওয়ার চেয়ে রাজনীতি বান্ধব হয়ে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসু। এটা যাতে না হয়, বরং বিশ্ববিদ্যালয়গুলো শিক্ষার উপর থাকুক, গবেষণার উপর থাকুক, ক্যারিয়ার গঠনের উপর থাকুক, এবং ছাত্ররা বৃহৎ রাজনীতিতে তারা বিশেষ বিশেষ অবদান রাখুক। বৃহৎ রাজনৈতিক দলগুলো বা লেজুর বৃত্তের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়গুলোর পড়ার পরিবেশ যেন নষ্ট না হয়, ছাত্রদের জীবন যাতে নষ্ট না হয়, সেদিকেই যেন জোর দিতে পারে ডাকসু। আমরা সে আশাবাদ ব্যক্ত করছি। ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট আজকে যেভাবে আইনি লড়ে বিজয় অর্জন করেছেন, সামনেও তারা বিজয়ী হবেন এমন প্রত্যাশা রইল। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট তাদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করে সোমবার 1 সেপ্টেম্বর বেলা 3টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ভবনের পাশে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই ইশতেহার ঘোষণা করা হয়। ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের পক্ষ থেকে এই প্যানেলের ভিপি সহসভাপতি প্রার্থী আবু সাদিক কায়েম এই ইশতেহার ঘোষণা করেন। এই সময় জিএস বা সাধারণ সম্পাদক প্রার্থী এস এম ফরহাদ ও এজিএস তথা সহ সাধারণ সম্পাদক প্রার্থী মহিউদ্দিন খান সহ প্যানেলের অন্যান্য সংসদীয় পদের প্রার্থী ও সদস্যরা উপস্থিত ছিলেন। শিবির দারুণভাবে এটাকে সাজিয়েছে। এমন ধরেন 12টা মাসে তারা 36টা সংস্কারের পাশাপাশি 6টি বিশেষ অঙ্গীকারও রেখেছেন। অঙ্গীকারগুলো প্রথমে বলে দিচ্ছি। 1 নম্বর অঙ্গীকার হচ্ছে কর্তৃত্ববাদী রাজনীতি, নির্যাতন ও সহিংসতা দূর করে নিরাপদ ক্যাম্পাসের নিশ্চয়তা দিতে চায় ছাত্র শিবির তথা ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। তারা 2 নম্বর যে অঙ্গীকারটি দিচ্ছে সেটি হচ্ছে গণরুম এবং গেস্ট রুমের সংস্কৃতিকে
দূরীভূত করে আবাসন সংকট সমাধান করবেন। 3 নম্বর যে কাজটি তারা করবেন, বৈষম্যমূলক নীতি ও আচরণ নির্মূল করে নারী শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করবেন। 4 নম্বর, মাদক ছিনতাই চাঁদাবাজিকে দূর করে চিকিৎসা সুবিধা ও স্বাস্থ্যসম্মত খাবারের নিশ্চয়তা দিচ্ছে এই জোট। 5 নম্বরে, লাঞ্চের পরে আসেন যে সংস্কৃতি ছিল সেটিকে বাদ দিয়ে উন্নত পরিবহন ব্যবস্থা নিশ্চিত করবে। 6 নম্বরে রেখেছে ক্যারিয়ার গঠনে পর্যাপ্ত তথ্য সেবা নিশ্চিত করা এবং ইসলামফোবিয়া ও সাইবার বুলিংকে না বলা। এছাড়া যে 36টি ইশতেহার তারা 1 বছরে পরিপালন করবেন বলে ভাবছে, সেটি হচ্ছে ডাকসু নির্বাচনকে একটি ক্যালেন্ডারে অন্তর্ভুক্ত করে প্রতি বছর নির্ধারিত সময়ে বাস্তবায়ন করবেন। 2 নম্বর হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়কে ফ্যাসিবাদের দোষমুক্ত করবেন। ফ্যাসিবাদের চিহ্ন ও ফ্যাসিবাদী কাঠামো, ব্যবস্থা, সংস্কৃতি ও চর্চার পুনরুৎপাদন যোগ করা, গেস্ট রুম, গণরুম কালচার ফিরে আসার সকল পথ রুদ্ধ করা হবে। 15 জুলাই যারা 15 জুলাইয়ের যে হত্যাকাণ্ডটি ঘটিয়েছিল ছাত্রলীগ, তাদের সবাইকে চিহ্নিত করে এবং আরো যত হত্যার ঘটনা ঘটেছে সেগুলোর সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার নিশ্চিত করার অঙ্গীকার করছে তারা। 3 নম্বর আছে প্রথম বর্ষ থেকে প্রত্যেক শিক্ষার্থী বৈধ সিট নিশ্চিত করা। আবাসন সংকটের অস্থায়ী সমাধান হিসেবে বিশ্ববিদ্যালয় ও প্রাইভেট প্রতিষ্ঠানের সমন্বয়ে অস্থায়ী হোস্টেল বা মাসিক আবাসন ভাতার ব্যবস্থা করা এবং স্থায়ী সমাধান হিসেবে হল নির্মাণের উদ্যোগ গ্রহণ করা। 4 নম্বর আছে নিরাপদ ও স্বাস্থ্যকর খাদ্য নিশ্চিতকরণে হল ও অন্যান্য ক্যান্টিন, ক্যাফেটেরিয়াতে পুষ্টিবিদের মাধ্যমে স্বল্প মূল্যে পুষ্টিকর খাবারের মেনু প্রণয়ন এবং 3 মাস অন্তর খাবার মান পরীক্ষা করা। প্রত্যেক ফ্যাকাল্টিতে মানসম্মত ক্যাফেটেরিয়া ও ক্যান্টিনের ব্যবস্থা করার অঙ্গীকার করছেন তারা। আর্থিক সংকটে থাকা শিক্ষার্থীদের জন্য প্রশাসনের পক্ষ থেকে বিশেষ মিল ভাউচার চালু করা হবে। 5, নারী শিক্ষার্থীদের জন্য নিরাপদ পরিবহন নিশ্চিত করা। ছাত্রী হলে পুরুষ কর্মচারী যথাসম্ভব কমিয়ে আনা এবং প্রক্টোরিয়াল টিমে প্রয়োজনীয় সংখ্যক নারী সদস্য নিয়োগ দেওয়া। 6 নম্বর, ছাত্রীদের জন্য ছাত্রী হলে প্রবেশের বিধিনিষেধ শিথিল করা। বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র প্রদর্শন সাপেক্ষে অনাবাসিক শিক্ষার্থীদের হলে প্রবেশের অনুমতি দেওয়া। ছাত্রী হলে অভিভাবকদের জন্য গার্ডিয়ান লাউঞ্জ স্থাপন করা তাদের অঙ্গীকারের মধ্যে একটি। 7 নম্বরে আছে ছাত্রীদের জন্য মাতৃত্বকালীন ছুটির বিধান কার্যকর করা। মাতৃত্বকালীন সময় পরীক্ষায় অংশগ্রহণের জন্য ক্লাসের উপস্থিতির বাধ্যবাধকতা শিথিল করা। 8 নম্বর আছে কমন রুমে নারী কর্মচারী নিয়োগ দেওয়া। মা শিক্ষার্থীদের জন্য ব্রেস্ট ফিডিং রুম এবং চাইল্ড কেয়ার কর্নার স্থাপন করা। 9 নম্বরে আছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সেবা কেন্দ্রিক লাল ফিতার দৌরাত্ম্য নিরসন করে পেপারলেস রেজিস্টার বিল্ডিং গড়ে তোলা। লাঞ্চের পরে আসেন এই সিস্টেম আর থাকবে না। উচ্চশিক্ষায় বিদেশে গমনোচ্ছুক শিক্ষার্থীদের জন্য রাখা হচ্ছে ওয়ান স্টপ উপসার্ভিস চালু করা। 10, ডাকসু ওয়েবসাইট উন্নতকরণ এবং অ্যাপের মাধ্যমে অ্যাক্সেস টু রিসোর্স নিশ্চিত করা ও স্বচ্ছতা বৃদ্ধি করা। 11 নম্বর থাকছে শিক্ষক মূল্যায়ন পদ্ধতিকে আরো কার্যকর করা এবং প্রতিটি বিভাগে উন্নত বিশ্ববিদ্যালয়গুলোর আদলে মেন্টরশিপ প্রোগ্রাম চালু করা। প্রত্যেক ফ্যাকাল্টিতে লাইব্রেরি ও কম্পিউটার সেন্টার স্থাপন করাও তাদের এই অঙ্গীকারের মধ্যে থাকছে। 12 নম্বরে আছে শিক্ষার্থীদের নিয়ে রিসার্চ বিষয়ক কর্মশালা করা। আন্তঃ বিশ্ববিদ্যালয় গবেষণা ফেস্টিভগুলোতে তারা আয়োজন করবে এবং অংশ নেবে। স্মল রিসার্চ গ্রান্ট ও রিসার্চ ট্রাভেল গ্রান্ট চালু করা, গবেষণার পরিবেশ নিশ্চিত করা ও গবেষণা সহজলভ্য করা। নিয়মিত সেমিনার ও কনফারেন্সের আয়োজন করা এবং উচ্চমানের প্রকাশনা নিশ্চিত করা, এমন একটি অঙ্গীকার তারা রেখেছেন। 13 নম্বরে রেখেছেন কেন্দ্রীয় লাইব্রেরি, বিজ্ঞান লাইব্রেরি, হল লাইব্রেরি ও পাঠকক্ষ এবং ডিপার্টমেন্টের সেমিনার কক্ষ সম্প্রসারণ করা। এগুলোর আধুনিকায়ন নিশ্চিত করে রিসোর্সগুলো শিক্ষার্থীদের জন্য আরো সহজলভ্য করার উদ্যোগও তারা নেবেন। লাইব্রেরি সমূহ ডিজিটালাইজেশনের আওতায় নিয়ে আসবেন যাতে শিক্ষার্থীরা আর সশরীরে না এসেও বই পাঠের কাজটি করতে পারেন। 14 নম্বর থাকছে সফট স্কিল ডেভেলপমেন্টের উপর ওয়ার্কশপ আয়োজন করা, উচ্চশিক্ষা ও ক্যারিয়ার বিষয়ক সেমিনার, কর্মশালার পাশাপাশি ক্যাম্পাসের জব ফেয়ার আয়োজন করা, তরুণ উদ্যোক্তাদের নিয়ে স্টার্ট আপ সামিট করা, যেগুলো ক্যারিয়ারের জন্য প্রয়োজনীয়। 15 নম্বর অ্যালামনাই নেটওয়ার্ক শক্তিশালীকরণের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক উন্নয়ন তাদেরকে অংশগ্রহণ নিশ্চিত করা, যেটি শিবির ইতিমধ্যেই তাদের অ্যালামনাইদেরকে অংশগ্রহণের মাধ্যমে করেছেন। 16 নম্বর আছে কেন্দ্রীয় মসজিদ, হল, মসজিদ, মন্দির ও অন্যান্য উপাসনালয় সমূহের অবকাঠামোগত সংস্কার ও উন্নয়ন করা। ছাত্রীদের ইবাদতের জন্য একাডেমিক এরিয়ায় বিশেষ করে কার্জন হল এলাকায় উপযুক্ত পরিবেশ নিশ্চিত করা, এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা শুধু ঢাবিতে নয়, এটা সকল জায়গায় দরকার। 17 নম্বরে রেখেছে মানসিক স্বাস্থ্য সেবা ও কাউন্সিলিং সেবা পরিসর বৃদ্ধি করা। 18 নম্বর আছে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার ও সেবা আধুনিকরণের মাধ্যমে স্বাস্থ্যসেবার মান বৃদ্ধি করা এবং ডিউএমসি অ্যাপ চালুর মাধ্যমে স্বাস্থ্যসেবাকে আরো বেশি সহজলভ্য করা। মেডিকেল সেন্টারের চুক্তিভিত্তিক
বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়োগ দেওয়া, বিশেষ করে স্ত্রীরোগ বিশেষজ্ঞ নারী চিকিৎসকদের সংখ্যা বাড়ানো। 19 নম্বর থাকছে সারা দেশে বিভিন্ন বেসরকারি হাসপাতালের সাথে মৌ করার মাধ্যমে অর্থাৎ মিউচুয়ালের মাধ্যমে শিক্ষার্থী ও তার অভিভাবকদের চিকিৎসা ব্যয়ের উপর বিশেষ ছাড়ের ব্যবস্থা করা। এটা খুব সহজ এবং করলে অনেক উপকৃত হবে। তাছাড়া স্বাস্থ্য বীমা কেন্দ্রিক ভোগান্তি নিরসনে প্রশাসন ও বীমা প্রতিষ্ঠানের সাথে সমন্বয় করা। ক্যাম্পাসের বিভিন্ন স্থানে প্রয়োজন সাপেক্ষে ফার্মেসি স্থাপন করাও তাদের উদ্যোগের মধ্যে থাকছে। 20 নম্বর যে উদ্যোগটি তারা নেবেন, ফিজিক্যালি চ্যালেঞ্জ শিক্ষার্থীদের জন্য অদম্য মেধাবী শিক্ষাবৃত্তি চালু করা হবে। 21 আধুনিক ভাষা ইনস্টিটিউটকে বৈশ্বিক মানদণ্ডে উন্নীত করা, প্রত্যেক ভাষায় অন্তত একজন বিদেশি শিক্ষক চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া, ল্যাঙ্গুয়েজ রিসার্চ সেন্টার প্রতিষ্ঠা করা। 22 নম্বর রয়েছে, 22 নম্বর কিন্তু একজনের ব্যালট নাম্বার। বিশ্ববিদ্যালয়ের গবেষণা খাতে বরাদ্দ বাড়িয়ে ল্যাবগুলোতে উন্নত ও আধুনিক যন্ত্রপাতি নিশ্চিত করা, সায়েন্স ওয়ার্কশপ, সিএআরএস এবং সিএআরএএসএস এর আধুনিকায়ন নিশ্চিত করা, গবেষণা সহায়ক সফটওয়্যার ও টুলস সমূহের সহজলভ্যতা নিশ্চিত করা, বিশেষত ইনস্টিটিউট অব লেদার ইঞ্জিনিয়ারিং এবং টেকনোলজি আইএলইটি এর ল্যাবে আধুনিক মেশিনারিজ ক্রয় করার মাধ্যমে ল্যাবের কার্যকারিতা বৃদ্ধি ও ইন্ডাস্ট্রির সাথে সমন্বয় করার মাধ্যমে চামড়া শিল্পে অবদান রাখার সুযোগ এবং এর ক্ষেত্র বৃদ্ধি করা। 23 নম্বর আছে, ক্যাম্পাসের সুষ্ঠু পরিবেশ বজায় রাখার লক্ষ্যে বহিরাগত যান নিয়ন্ত্রণ, ভাসমান হকার ভবগুলোদের উচ্ছেদ করা, ক্যাম্পাস এরিয়ায় রেজিস্টার্ড রিক্সা প্রবর্তন ও ভাড়া তালিকা প্রণয়ন করা, যেটা আমরা আমাদের বিশ্ববিদ্যালয়ে কিছু সময়ের জন্য করেছিলাম। 24 নম্বর আছে, হয়রানি ও সাইবার বুলিং প্রতিরোধে জিরো অভিযোগ মেল শক্তিশালীকরণ ও আইনি সহায়তা। 25 নম্বর আছে, ক্যাম্পাসের একাডেমিক ভবন এবং ফ্রি অ্যাম্বুলেন্স চাইনিজ প্রোডাক্ট সহজতা করা। 26 নম্বর রেখেছে হল ভিত্তিক সমস্যা সমাধানে গ্রিডেন্স রেসপন্স টিম গঠন করা এবং ক্যাম্পাসে অম্বাসপারসন নিয়োগ করা, নির্যাতনের অভিযোগে দায়ের করা। পিছনে যাবে। এছাড়া হচ্ছে বিশ্ববিদ্যালয় প্রদত্ত মেইলের অ্যাক্সেসিবিলিটি বাড়ানো, ইমেলের মাধ্যমে বিডির জার্নাল, সাময়িক ওয়েবসাইটে অ্যাক্সেস রাখা এবং বিডির একাডেমিক অ্যাপের প্রিমিয়াম অ্যাক্সেস নিশ্চিত করা, অ্যালামনাইদের জন্য অফিসিয়াল ইমেইলের ব্যবস্থা করার একটি উদ্যোগ তারা রেখেছেন। আরও রেখেছেন জরাজীর্ণ বাসগুলো বাদ দিয়ে বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনায় নতুন বাস ক্রয় করা, মোবাইল অ্যাপের রিয়েল টাইম ট্র্যাকিং এর ব্যবস্থা করা, বাসের সংখ্যা ও ট্রিপ বৃদ্ধির পাশাপাশি নতুন রুট বৃদ্ধি করা, অভ্যন্তরীণ পরিবহন ব্যবস্থা উন্নয়নের জন্য শাটল চালু করা। আছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপত্তা ও আইনি সহায়তা নিশ্চিত করার লক্ষ্যে সারা দেশের সকল প্রশাসনিক কর্মকর্তা ও আইনজীবীদের অন্তর্ভুক্ত করে লিগ্যাল হেল্প ডেস্ক স্থাপন করা। এটা খুবই জরুরি, ছাত্ররা যাতে কোনো হয়রানির শিকার না হয়। এরপর আছে শারীরিক শিক্ষা কেন্দ্রের অবকাঠামোগত আধুনিকায়ন, এক্সপার্ট কিউরেটরের মাধ্যমে মাঠ পরিচর্যা এবং বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের জন্য অন্তর্ভুক্তিমূলক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা। হল পর্যায়ে শারীরিক শিক্ষা কার্যক্রমের আধুনিকায়ন ও ইনডোর গেমসের আওতা বাড়ানো, নারীদের খেলাধুলারও বিশেষ ব্যবস্থা রাখা হবে। টিএসসির অবকাঠামোগত উন্নয়ন ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা, টিএসসির নিকটবর্তী ছাত্রী হল ও কেন্দ্রীয় গ্রন্থাগারের অবস্থান বিবেচনায় সাউন্ড বক্স ব্যবহার নিষিদ্ধ করা।